পূজা, যার সবেমাত্র বিয়ে হয়েছে, নতুন কনের হাজারো স্বপ্ন চোখে নিয়ে সে পা রাখে শ্বশুরবাড়ির আঙিনায়। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সাথে এমন কিছু ঘটে যা তার রূহ পর্যন্ত কাঁপিয়ে দেয়। এক ভয়াবহ সত্যি যা সে তার সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও কল্পনা করেনি। ভয়ে ভেঙে পড়া পূজা যখন তার শেষ ভরসা হিসেবে বড় যা কমলেশদির কাছে গিয়ে নিজের কষ্টের কথা বলতে যায়, তখন সান্ত্বনা পাওয়ার বদলে তার কপালে জোটে গালে এক সজোরে চড়। পূজা মাটিতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আসলে একটা নতুন কনের সাথে এত বড় ধোঁকা আর জুলুম কেন হলো? এই গল্প আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে আর শেষে এক গভীর শিক্ষা দিয়ে যাবে। কিন্তু এই ভয়ঙ্কর রাত পর্যন্ত পরিস্থিতি কিভাবে গড়ালো, তার জন্য আমাদের গল্পের পাতা একটু উল্টো করে দেখতে হবে। এই গল্পের আসল চাবিকাঠি হলো কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী যে পুরো সংসার সামলায়। তার পরিবারে আছে তার স্বামী, ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, এক শান্ত স্বভাবের দাদি আর তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেবর নয়, নিজের সন্তানের চেয়েও বেশি কিছু। সময় তার গতিতে এগিয়ে চলে। এখন অরুণ বড় হয়েছে আর পুরো পরিবার তার জন্য পাত্রী দেখতে যাচ্ছে। যে মেয়েকে দেখতে পুরো পরিবার যাচ্ছে তার নাম পূজা। ইংলিশ অনার্সে বিয়ে করা পূজা তার কথা আর আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। যখন সে তার মিষ্টি গলায় একটা ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার প্রেমে পড়ে যায়। অরুণ তো যেন তাকে দেখেই নিজের মন হারিয়ে ফেলে। কিন্তু এই পুরো ঘরে একজন মানুষ ছিল যার মুখে হাসির বদলে ছিল একটা অস্বস্তি। কমলেশের পূজার এই মডার্ন আর সাহসী স্বভাব একদমই পছন্দ হয়নি। কিন্তু অরুণের খুশি আর জেদের কাছে কমলেশকে হার মানতেই হয়। মন থেকে না চাইলেও সে এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। ওই দিনই ধুমধাম করে বাগদান পর্ব মিটে যায়। পূজার আঙুলে অরুণের নামের আংটি শোভা পায়। কিন্তু কেউ জানত না এই খুশি শুধু এক রাতের অতিথি। পরের দিন সকালে কমলেশ তার শাশুড়ির সাথে অটোতে কোথাও যাচ্ছিল। হঠাৎ পথে তাদের নজর পড়ে এক বিশাল ভিড় আর হট্টগোলের ওপর। কিছু মানুষ রাস্তায় বিক্ষোভ করছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে কমলেশের নজর পড়ে এমন এক চেহারার ওপর যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে সবার সামনে ক্ষেপে ওঠে আর হুকুম দেয় যে এই নাটক যেন এক্ষুনি বন্ধ হয়। রাগে অগ্নিশর্মা কমলেশ এগিয়ে যায়। পূজার হাত ধরে হ্যাঁচকা টানে। সে তার আঙুল থেকে আংটিটা নির্দয়ভাবে খুলে নেয়। এক মুহূর্তেই সে সেই সম্পর্ক ভেঙে দেয় যা গতকালই তৈরি হয়েছিল। কমলেশ যখন এই ঝড় নিয়ে বাড়ি ফেরে, তখন বাড়িতে শোরগোল পড়ে যায়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে, যে জগা খিচুড়ি তুমি না ভেবেই পাকিয়েছ তা এখন তোমাকেই সামলাতে হবে। বেচারা অরুণও অনেক মিনতি করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তাভাবনা ভুল নয়। কিন্তু কমলেশ তার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে কারুর কোনো কথাই কানে তোলে না। কিছু সময় পর গল্পে এক সুন্দর আর আবেগঘন মোড় আসে। নিজেদের সম্পর্ক বাঁচাতে আর নিজের কথা বোঝাতে পূজা নিজেই কমলেশের কাছে যায়। সে খুব নম্রভাবে ক্ষমা চেয়ে বলে, আমরা যদি সঠিকের জন্য আর অন্যের হকের জন্য দাঁড়িয়ে না থাকি, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কমলেশ, যে পুরনো ধ্যান ধারণার হলেও মনের দিক থেকে ভালো, সে পূজার কথার গভীরতা বুঝতে পারে। তার মন নরম হয়ে যায় আর সে হেসে বলে, আমার কথা একটু দেরিতে মাথায় ঢোকে, কিন্তু একবার যখন বুঝে যাই তখন আমি সঠিকের সঙ্গ কখনো ছাড়ি না। এটা বলে কমলেশ খুব সম্মানের সাথে সেই আংটি পূজাকে ফেরত দেয়। অবশেষে বিয়ের সানাই বাজে আর অরুণ ও পূজা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের এই ঝকঝকে আয়োজনের আড়ালে একটা সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথার কারণে সে খুব কষ্ট পাচ্ছিল। বিয়ের মন্ত্র পড়ার সময়ও সে ওষুধের ওপর ভরসা করে কোনো মতে দাঁড়িয়েছিল। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আসে সেই রাত, যে রাতকে প্রত্যেক নতুন কনে তার জীবনের সবচেয়ে সুন্দর রাত মনে করে, বাসর রাত। অরুণ ঘরে আসে আর কিছু টুকটাক কথা বলার পর সে পূজার কাছাকাছি আসার চেষ্টা করে। পূজা, যে তখন ব্যথা আর জ্বরে কাবু, সে খুব সুস্পষ্ট ভাষায় অরুণকে বলে, আমার শরীর খুব খারাপ, আমার প্রচণ্ড জ্বর আর পুরো শরীর ব্যথায় ভেঙে যাচ্ছে, প্লিজ আজ আমরা কিছু না করি। কিন্তু অরুণের মাথায় যেন কামনা আর স্বামী হওয়ার অহংকারের ভূত চেপে বসেছিল। সে পূজার কোনো কথাই শুনল না। পূজার বারবার অনুরোধ, কান্না আর মানা করার পরেও অরুণ তার পৌরুষের অন্ধ নেশায় তার সাথে জবরদস্তি করে। নতুন কনের সেই সোনালী স্বপ্নগুলো সেই বিছানায় নির্মমভাবে পিষ্ট হয়ে যায়। ভোরের আলো ঘরে আসে, কিন্তু পূজার জীবনে চিরকালের জন্য অন্ধকার নেমে আসে। সে ব্যথা আর শখ নিয়ে শুধু কাঁদছিল। অরুণ তাকে চুপ করানোর চেষ্টা করে, যেন কিছুই হয়নি। সে খুব অধিকারের সুরে বলে, আরে আমি তো তোমার স্বামী, এটা আমার হক, বিয়ের পর তো এসব হয়। এই কথা শুনে পূজার ভেতরের কষ্ট চিৎকার হয়ে বেরিয়ে আসে। সে কাঁদতে কাঁদতে অরুণের চোখের দিকে তাকিয়ে বলে, হক তুমি আমার কেড়ে নিয়েছ। এই কথা শুনে অরুণ পাথর হয়ে যায়। কিন্তু নিজের জঘন্য কাজের জন্য লজ্জা পাওয়ার বদলে তার পৌরুষে আঘাত লাগে। সে রেগে আগুন হয়ে বলে, যদি তোমার মনে হয় আমি ভুল কিছু করেছি, তবে বাইরে গিয়ে চিৎকার করে সবাইকে বলে দাও। এটা বলে সে নির্মমভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে কাঁপা শরীরে যখন পূজা ঘর থেকে বেরোয়, তখন তার নজর পড়ে উঠোনে দাঁড়িয়ে থাকা কমলেশের ওপর। কমলেশ
বাড়ির আর প্রতিবেশীর কয়েকজন মহিলার সাথে কথা বলছিল। পূজার কানে কমলেশের কথা যায়, মহিলারা বোমা ফাটতেও ততটা ভয় পায় না যতটা ভয় পায় নিজের ইজ্জত নিয়ে টানাটানি হলে। এই একটা বাক্য পূজার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে তক্ষুনি বুঝে যায় যে সমাজ আর পরিবারে সে দাঁড়িয়ে আছে, সেখানে মুখ খুললে সে বিচার পাবে না, বরং এই বাড়িতেই তার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। সমাজ আর বদনামের এই ভয়ে হেরে গিয়ে নিজের হকের জন্য লড়াই করতে চাওয়া মেয়েটা নিজের চোখের জল মুছে চুপচাপ সেই দম বন্ধ করা ঘরে ফিরে যায়। তার নিষ্পাপ মনে কোথাও একটা আশা ছিল যে হয়তো অরুণের নিজের পশুত্বের উপলব্ধি হয়েছে, হয়তো সে নিজের ভুল স্বীকার করবে আর ক্ষমা চাইবে। কিন্তু অরুণের ব্যবহার দেখে পূজার পায়ের তলার শেষ মাটিটুকুও সরে যায়। পূজা আগে থেকেই অসহ্য যন্ত্রণায় ছিল, কিন্তু অরুণ তার কামকে ভালোবাসার নাম দিয়ে আবারও তার সাথে জবরদস্তি করে। পূজা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যাকে পৃথিবী স্বামী স্ত্রীর ভালোবাসা বলে, তার জন্য সেটা শুধু বৈবাহিক একটা খাঁচা, যার বিরুদ্ধে সে কিছুই করতে পারবে না। পরের দিন সকালে কমলেশের নজর পড়ে ছাদের কার্নিশে চুপচাপ দাঁড়িয়ে থাকা পূজার ওপর। পূজার চোখের শূন্যতা আর তার থমথমে মুখ দেখে কমলেশের বুক ভাগ করে ওঠে। কমলেশ অনেকবার জিজ্ঞেস করলেও পূজা রাতের সেই ভয়ঙ্কর সত্যিটা বলেনি। কমলেশ বুঝে যায় যে খুব খারাপ কিছু হয়েছে, আর সে বেশি প্রশ্ন না করেই পূজাকে তার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসে। বাপের বাড়ি পৌঁছে পূজা ভেবেছিল হয়তো পৃথিবীতে একটাই মা আছে যে তার মেয়ের কষ্ট বুঝতে পারে। সে একা পেয়ে মাকে গত রাতের সমস্ত ঘটনা আর অরুণের পাশবিকতার কথা বলে দেয়। কিন্তু তার নিজের মা যে উত্তর দেয় তা অরুণের পাশবিকতার চেয়েও ভয়ঙ্কর ছিল। মা তাকে জড়িয়ে ধরার বদলে বোঝানোর সুরে বলে, স্বামী স্ত্রীর মধ্যে তো এসব হয়েই থাকে, বিয়ে করেছো যখন তখন এসব তো মানিয়ে নিতেই হবে, এতে না করার কি আছে, এই তো বংশ আর সংসার এগিয়ে চলে। নিজের মায়ের মুখ থেকে এই কথা শুনে পূজা স্তম্ভিত হয়ে যায়। বাকি কাজটুকু মা ইমোশনাল ব্ল্যাকমেল করে শেষ করে দেয়। বাড়ির দারিদ্র্যের দোহাই দিয়ে অজুহাত দিয়ে সে পূজাকে দ্রুত শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার হুকুম দেয় এবং হুমকি দেয় যে সে যদি ফিরে না যায় তবে সে নিজের রক কেটে আত্মহত্যা করবে। আপনজনদের কাছ থেকে পাওয়া এই ধোকার পর বেচারা পূজার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সে একটা জীবন্ত লাশের মতো কমলেশের সাথে ফিরে যেতে শুরু করে। যাত্রাপথে এক জায়গায় ওয়াশরুমে যাওয়ার বাহানায় পূজা অটো থেকে নেমে পড়ে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে আর পেছন ফিরে তাকায়নি এবং সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। কমলেশ তাকে পাগলের মতো সব জায়গায় খুঁজেছে, কিন্তু পূজার কোনো খোঁজ মেলেনি। বাড়ি ফিরে কমলেশ যখন এই খবর জানায় তখন পুরো পরিবারে হুলস্থুল পড়ে যায়। সবাই পূজাকে খুঁজেছে, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। শেষে বাধ্য হয়ে কমলেশ পূজার বান্ধবী সোনাকে ফোন দেয়, যে কিনা একটি এনজিওতে কাজ করত। সোনা বলে যে সে পূজার ব্যাপারে কিছু জানে না, তবে সে তাকে খুঁজে বের করার সবটুকু চেষ্টা করবে। অবশেষে সোনার তল্লাশ সফল হয়। পূজা তাকে এক নির্জন পার্কের কোনায় কোনো ভীত সন্ত্রস্ত বাচ্চার মতো গুটিসুটি মেরে বসে থাকতে পায়। যখন কমলেশ সেখানে পৌঁছায় তখন পূজা সাহস সঞ্চয় করে অরুণের সেই ভয়ঙ্কর রাতের সমস্ত পাশবিকতা আর সত্যি কমলেশের সামনে উগড়ে দেয়। কিন্তু বছরের পর বছর ধরে অরুণকে নিজের ছেলের মতো বড় করা কমলেশের অন্ধবিশ্বাস সত্যের ওপর ভারী হয়ে দাঁড়ায়। সত্যি শোনার বদলে কমলেশের অহংকার ভেঙে যায়, আর সে রাগের মাথায় পূজার গালে সজোরে এক চর বসিয়ে দেয়। সে চিৎকার করে এবং পূজাকে প্রায় টেনে হিচড়ে সেই কারাগারে ফিরিয়ে নিয়ে আসে। যদিও কমলেশ পূজাকে চর মেরেছিল, কিন্তু একজন নারী হিসাবে তার ভেতরে সন্দেহের একটা বীজ রোপিত হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি হানিমুনের সুন্দর পরিবেশে পূজা ভেতর থেকে পুরো নিঃস্ব আর আতঙ্কিত ছিল। সে অরুণের কাছে শেষবারের মতো এক আশার আলো নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে ভালোবাসা নয়, ছিল ক্ষুধার্ত নেকড়ের মতো রসা। সে আবারও পূজার কান্না আর চিৎকারে কান না দিয়ে তার সাথে জোর জবরদস্তি করে। বেচারা পূজা সেই বিছানায় ছটফট করা আর কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। যাকে সে নিজের জীবনের সঙ্গী ভেবে বোঝাতে গিয়েছিল সে আসলে ছিল এক জল্লাদ। পূজা সেই রাতে পুরোপুরি বুঝতে পারে যে অরুণের চোখে সে স্ত্রী বা ভালোবাসা নয়, কেবল তার কামটানোর একটা নিষ্প্রাণ বস্তু মাত্র। পূজার জীবন এক জীবন্ত নরকে পরিণত হয়ে গিয়েছিল। এক রাতে ভয়ে কাঁপতে কাঁপতে পূজা নিজেকে বাথরুমে আটকে ফেলে। বাইরে থেকে অরুণ দরজায় লাথি মেরে তাকে বের হওয়ার হুকুম দেয়। ভেতর থেকে ভয়ে কাঁপতে কাঁপতে পূজা কাঁদতে কাঁদতে বলে, আজ আমি তোমার কাছে আসতে পারবো না, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু একটা হায়নার মাথায় চেপে বসা কান্নার ভূতকে কে আর আটকাতে পারে? অরুণের উত্তর যে কোনো মানুষের কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে নির্লজ্জ আর নিষ্ঠুরভাবে বলে, আমার সাথে মিথ্যে বলিস না, দরজা খোল, আমাকে দেখতেই হবে। এই শুনে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে থাকা পূজার রক্ত হিম হয়ে যায়। সে বুঝে যায় যে এই পিশাচ তার কোনো কথাই শুনবে না। এই ভয় আর অসহায়ত্বের মাঝে পূজার নজর সেখানে রাখা একটা ব্লেডের ওপর পড়ে, আর দৃশ্যটা সেখানেই থেমে যায়। পরের দিন সকালে বাড়িতে হাহাকার পড়ে যায়। সবাই জানতে পারে যে পূজা হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। পুরো পরিবার দিশেহারা হয়ে সেখানে পৌঁছায়।
অরুণ খুব চালাকি করে কমলেশ আর বাকি বাড়ির লোকেদের বিভ্রান্ত করে বলে যে তার মেয়েরই কোনো অভ্যন্তরীণ সমস্যা ছিল, হয়তো সে কারণেই এই অবস্থা হয়েছে। কিন্তু কমলেশ ভেতরে গিয়ে যখন লেডি ডাক্তারের সাথে কথা বলেন, তখন ডাক্তার যে সত্যিটা জানান তা শুনে কমলেশের পায়ের তলার মাটি শুধু সরে যায় না, তার পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। ডাক্তার ভারাক্রান্ত সরে জানান যে পূজার শরীরের সেই স্পর্শকাতর জায়গায় ব্লেড দিয়ে গভীর ক্ষত করা হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণের কারণে তার এই অবস্থা। এটা শুনে কমলেশ পাথর হয়ে যায়। সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং বাড়ির লোকেদের বাড়ি ফিরে যেতে বলে, এই বলে যে সে পূজার পাশে থাকবে। জ্ঞান ফেরার পর কমলেশ যখন পূজার পাশে বসে, তখন পূজা চোখের জলে সেই তেতো সত্যিটা খুলে বলে, যা তাকে এই চরম পথ বেছে নিতে বাধ্য করেছিল। এই কষ্ট শুনে কমলেশ ভেতর থেকে ভেঙে পড়ে। সেই রাতে যখন কমলেশ বাড়ি ফেরে, তখন পূজার যন্ত্রণা অনুভব করতে সে নিজে বাথরুমে যায় আর হাতে সেই ব্লেডটা তুলে নেয়। সে ব্লেডটা নিজের ত্বকের উপর রেখে ঠিক সেটা করার চেষ্টা করে যা পূজা করেছিল, কিন্তু ব্লেডের সামান্য স্পর্শেই তার হাত কেঁপে ওঠে। সে ব্লেডটা ফেলে দেয়। সেই এক মুহূর্তে কমলেশ গভীরভাবে বুঝতে পারে যে 21 বছরের ওই নিষ্পাপ মেয়েটি ঠিক কতটা ভয় আর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে যে সে নিজেকেই এত বড় শাস্তি দিয়ে ফেলেছে। পরের দিন সকালে যখন অরুণ তার নির্লজ্জতার মুখোশ পরে পূজার সাথে দেখা করতে হাসপাতালে পৌঁছায়, তখন সে জানতে পারে যে কমলেশ আগেই পূজাকে ডিসচার্জ করিয়ে নিজের সাথে নিয়ে গেছে। নিজের স্ত্রীর এত ভয়াবহ অবস্থার পরেও সেই জাহেল লোক তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল। সে নির্লজ্জের মতো লেডি ডাক্তারকে জিজ্ঞেস করে, এখন কি আমি আমার স্ত্রীর সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে পারবো তো? এই জঘন্য প্রশ্ন শুনে ডাক্তারের রক্ত গরম হয়ে যায়। তিনি পূজার সেই ভয়ঙ্কর ক্ষতগুলো দেখেছিলেন আর জানতেন এর পেছনে কে আছে। তিনি অরুণের ওপর ভীষণ চেটে যান এবং পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলেন, তুই খুব নীচ আর জঘন্য একটা মানুষ, তোর মতো জানোয়ারদের তো গুলি করে মারা উচিত। তিনি সাথে সাথে সিকিউরিটি গার্ডদের ডাকেন এবং অরুণকে ধাক্কা মেরে হাসপাতাল থেকে বের করে দেন, এই সতর্কবার্তা দিয়ে যে এই পশু মানুষটা যেন আর কখনো আমার হাসপাতালের ধারে কাছে না দেখায়। পূজা, যে নিজের চোখে বিয়ে আর নতুন জীবনের হাজারো সোনালী স্বপ্ন নিয়ে এই সংসারে এসেছিল, আজ তার জীবন এমন এক ভয়ঙ্কর নরকে রূপ নিয়েছে যেখানে তার স্বামী তার সবচেয়ে বড় অপরাধী। ভালোবাসা আর হকের নামে পূজা যা সহ্য করেছে তা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। কিন্তু এখন যখন পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আর সে সেই কমলেশের সঙ্গ পেয়েছে যে কিনা কাল পর্যন্ত তারই বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তবে এখন কি হবে? আপনার মতে এখন পূজার কি করা উচিত? অরুণকে ক্ষমা পাওয়া উচিত নাকি এমন শাস্তি দেওয়া উচিত যা উদাহরণ হয়ে দাঁড়াবে? আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে পূজার গল্পের পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। খুব শীঘ্রই দেখা হচ্ছে গল্পের পরবর্তী পর্বে।